নমস্কার বন্ধুরা, বঙ্গজয়তে তোমাদের স্বাগত জানাই। আমি একটা নতুন ভিডিওতে তোমাদের কাছে হাজির হয়েছি। ঘোর সংকটে কিন্তু আইএসএল সুপার কাপে ইস্টবেঙ্গলের সামনে কঠিন প্রতিদ্বন্দ্বী, আর আগামীকাল এএফসি চ্যালেঞ্জার্স লিগের ম্যাচ, সেটা তোমরা কোথায় দেখবে সব কিন্তু আজ জানবে। তার আগে বলবো যে রোজ যেটা বলি, আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো। তো প্রথমেই কিন্তু আজকে চলে আসছি এআইএফএফ আর আইএসএল এর খবরে। ঘোর সংকটে কিন্তু আইএসএল আর ঘোর সংকটে ভারতীয় ফুটবল ফেডারেশন। কি হলো হঠাৎ করে? গতকাল তোমাদেরকে একটা ক্লু দিয়েছিলাম, বলেছিলাম যে কি হতে চলেছে। আজ কিন্তু আরও চিত্রটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। আর এই মুহূর্তে যা খবর, তা কিন্তু আইএসএল কিন্তু বন্ধ হয়ে যেতে পারে ভবিষ্যতে। হ্যাঁ, এটা একেবারে ঠিক কথা। আইএসএল বন্ধ হয়ে যেতে পারে ভবিষ্যতে। আর্থিক দিক দিয়ে ডুবতে পারে ভারতীয় ফুটবল ফেডারেশন। এই মুহূর্তে যা খবর, 2010 সালে ফুটবল ফেডারেশনের সাথে রিলায়েন্সে ভারতের ফুটবলের উন্নয়নের জন্য কিন্তু চুক্তি হয়েছিল। আর ফেডারেশনকে প্রতি বছর রিলায়েন্স কিন্তু 50 কোটি টাকা করে দিচ্ছিল ভারতীয় ফুটবলের কাজ করার জন্যে। তো সেই টাকা তো ভারতীয় ফুটবল ফেডারেশন বসে বসেই পেয়ে যাচ্ছিল, কাজ না করে, পুরোটাই রিলায়েন্স দেখছিল। তো রিলায়েন্স আর এফএসডিএল মিলে যখন 2014 সালে এই আইএসএলটা শুরু করে, তখন কিন্তু এর সিস্টেম ছিল 1 সিটি 1 টিম নিয়ে 8 টিমের আইএসএল শুরু করে 2 মাসের এই লিগ। পরবর্তী সময় এই লিগ নিয়ে নানা রকম ঝঞ্ঝট হয়। আই লিগের দলগুলো কিন্তু এই লিগের বিরুদ্ধে এএফসিতে যায় এবং সেখানে কিন্তু কথা হয় এফএসডিএল যারা আইএসএল পরিচালন করছিল তাদের সাথে আই লিগের দল বসেছিল এবং ভারতীয় ফুটবল ফেডারেশন। সেখানে কথা হয় যে পরবর্তী সময় এই লিগ 16 দলের হবে এবং কম করে একটা দলকে 30টা ম্যাচ খেলতে হবে। তো এরমভাবে কিন্তু কথা হয়। কিন্তু সেই সময় আই লিগকে লিগের সেরা লিগ বলে আইএসএল চালাচ্ছিল। কিন্তু একটা সময় ফেডারেশন চাপে পড়ে, আর যেহেতু এফএসডিএল রিলায়েন্স এখানে টাকা ইনভেস্ট করছে, তো আইএসএলকে দেশে 1 নম্বর লিগ ঘোষণা করা হয়। এরপরে দেখা যায় যে আই লিগ চ্যাম্পিয়ন দলগুলো উঠে আসে এবং সেখানে খেলতে থাকে। যেমন আমরা দেখছি পাঞ্জাব এফসি এবং মোহামেডান স্পোর্টিংকে। তার সাথে একটা সময় এটিকে মোহনবাগানের সাথে জুড়ে গিয়ে এটিকে মোহনবাগান হয় এবং পরবর্তী সালে মোহনবাগান সুপার জায়েন্ট হয় এবং ইস্টবেঙ্গল 15 কোটি টাকা দিয়ে বিট পেপার তুলে কিন্তু ইস্টবেঙ্গল দল নামে আইএসএলে। তো এই মুহূর্তে আইএসএলে 13টি দল হয়ে গেছে এবং লিগ চলছে। নতুন এই লিগে কিন্তু ফুটবলাররা প্রচুর টাকা পাচ্ছে, যোগ্যতার থেকে বেশি টাকা পাচ্ছে, যার ফলে ফুটবলারদের কিন্তু কাছে ভালো কিছু করার বা বড় জায়গায় যাওয়ার ইচ্ছেটা কিন্তু চলে গেছে। তারা আইএসএল খেলতেই চায়, আইএসএল এর বাইরে আর যেতে চাইছে না। কিন্তু আমরা দেখছি এখনো উজবেকিস্তান বলো বা ইরাকের ফুটবলাররা বলো, ভিয়েতনামের ফুটবলাররা বলো, তারা যোগ্যতা অনুযায়ী দেশে টাকা পাচ্ছে এবং তাদের মধ্যে কিন্তু একটা বাইরে খেলতে যাওয়ার খিদে থাকছে বা বিদেশের ক্লাবগুলোতে। কিন্তু ভারতীয় ফুটবলাররা যোগ্যতার বেশি টাকা পায় আইএসএলে, তাদের কিন্তু সেই খিদেটা হারিয়ে গেছে এবং 10 বছরের ওপর আইএসএল হয়ে গেল, ভারতীয় ফুটবল 1 ইঞ্চু এগায়নি। এই জায়গা থেকে বলা যায় এই মুহূর্তে যেহেতু ফেডারেশনের সাথে রিলায়েন্সের চুক্তি শেষ হতে চলেছে, তো আইএসএলটা আগামী দিনে কিভাবে হবে, আদৌ হবে কিনা, এটা নিয়ে কিন্তু জোর গুঞ্জন শুরু হয়েছে। এবং আইএসএল কে চালাতে গেলে একটা প্রচুর পরিমাণে টাকার দরকার। সেই টাকাটা আসবে কোথা থেকে, যোগান কোথা থেকে হবে? কেননা ভারতীয় ফুটবল ফেডারেশন তো রিলায়েন্সের উপর হাল ছেড়ে দিয়ে এতদিন বসেছিল, নিজেরা কোনো চিন্তা ভাবনাই করেনি। এক একজন এই পরিচালন কমিটিতে থেকে 4 লাখ 5 লাখ থেকে শুরু করে 10 লাখ 12 লাখ অবধি স্যালারি নিয়ে গেছে। কিন্তু নিয়ে গেলে তারা কিন্তু ফুটবলটাকে নিয়ে চিন্তা করেনি, সম্পূর্ণটাই রিলায়েন্সের হাতে ছেড়ে দিয়েছিল। এখন দেখার যে তারা তো রিলায়েন্সকে দিয়েই কাজ করাতে পারলেই বাঁচার। তো এখন ব্যাপার হলো যে তারা কি কাজ করবে, রিলায়েন্সকে রাখতে পারবে? তারা তো চাইছে রিলায়েন্স থাকুক, রিলায়েন্স থাকলে নিজেদের পকেটে টাকা আসবে, রিলায়েন্স না থাকলে টাকাটা আসবে কোথা থেকে? তো ঘোর সংকটে কিন্তু এই মুহূর্তে ভারতীয় ফুটবল ফেডারেশন। ভারতীয় ফুটবল ফেডারেশনের উচিত ছিল 2024 সালে কিন্তু রিলায়েন্সের সাথে এই ব্যাপার নিয়ে আলোচনা করা, কিন্তু তারা আলোচনা করেনি এবং এই জুন মাসে কিন্তু চুক্তি শেষ হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত আলোচনা হবে যে সেরকম কিন্তু কিছু শোনা যাচ্ছে না। যেটা শোনা যাচ্ছে রিলায়েন্স একটা প্রস্তাব রাখতে পারে, সেটা ইপিএল বা লিগা 1 বা স্প্যানিশ লিগ যেভাবে হয়ে থাকে সেখানে যারা থাকে লিগ কমিটিটা দেখার জন্যে, তারা যেভাবে পেমেন্ট করে বা টাকা দেয়
অ্যাসোসিয়েশনগুলোকে ঠিক সেই পদ্ধতিতে টাকা দেওয়ার কথা, যে ক্লাবগুলোকে একটা পার্টে টাকা দেওয়া হবে, বিনিয়োগকারীদের একটা পার্টে টাকা দেওয়া হবে, ফেডারেশনকে একটা পার্টে, এবং রিলায়েন্স 14% টাকা দিতে চাইছে ভারতীয় ফুটবল ফেডারেশনকে। 14% মানে 1 কোটিতে 14 লাখ। আর ভারতীয় ফুটবল থেকে লাভ কতটা হয় তোমরা তো জানোই, আদৌ লাভ বলে তো কিছু নেই। এমনিতে প্রায় 5,000 কোটি টাকার লসে রান করছে আইএসএল, যেখানে নাকি পরিচালন কমিটি এবং যে ক্লাবগুলো আছে তাদেরই ক্ষতি হয়ে গেছে প্রায় 2800 কোটি টাকার মতন, মানে 2800 কোটি টাকা। আর 2000 কোটি টাকা সম্প্রচারকারী সংস্থাদের কিন্তু লস হয়ে গেছে প্রায় 5000 কোটি টাকা। সেই জায়গা থেকে নতুন করে ইনভেস্ট কি আর কেউ করতে চাইবে? এটা নিয়ে কিন্তু বড় প্রশ্ন। আর যদি নতুন করে ইনভেস্ট না হয় বড় পরিমাণের টাকা, তাহলে কর্পোরেট টিমগুলো কি আগামী দিনে কোটি কোটি টাকা খরচ করে দল নামাবে? খুব কিন্তু ঘোর সংকটের মধ্যে পড়ে গেছে ভারতীয় ফুটবল ফেডারেশন। ভারতীয় ফুটবল ফেডারেশনটা কিন্তু নিজেদেরকে নিয়ে ব্যস্ত ছিল বলা যায়। স্যালারি আসছে 4 লাখ, 5 লাখ, 10 লাখ, 12 লাখ করে মাসে, আর যে যার জায়গায় বসে আছে, মুখ খোলা যাবে না। প্রচুর স্ক্যাম ভারতীয় ফুটবল ফেডারেশনের নামে। হঠাৎ করে এশিয়া কাপের থেকে তারা বিট থেকে সরে এলো। 2027 সালে যে এশিয়া কাপ ছিল সেই বিট থেকে সরে এলো, সৌদি আরবকে ছেড়ে দিল। তার বদলে কিনিল সন্তোষ ট্রফির 2টো সেমিফাইনাল ম্যাচ, একটা ফাইনাল ম্যাচ। হঠাৎ এশিয়া কাপের মতন বড় আসর থেকে কেন সরে এলো? এটা কিন্তু বড় প্রশ্ন। তো এরকম যদি হতে থাকে তো ভারতীয় ফুটবল তো যেভাবে এগাচ্ছে তাতে আগামী 500 বছরেও ফুটবল উন্নতি করতে পারবে বলে মনে হয় না। 2047 ভীষণ রেখেছে, ভীষণ 2047। 2047 কেন? আমার তো মনে হয় 3047 এলেও ভারত বিশ্বকাপ ফুটবল খেলতে পারবে না। কেননা ভারতীয় ফুটবল ফেডারেশন যেভাবে চলছে তাতে কিন্তু ভারতীয় ফুটবল আরও অন্ধকারের দিকে চলে যাচ্ছে, আইএসএলও আরও অন্ধকারের দিকে চলে যাচ্ছে। অন্যদিকে সুপার কাপ শুরু হবে তোমরা জানো 21 এপ্রিল থেকে। সেখানে এবারে 16টা টিমকে নকআউট পর্বে খেলা হতে চলেছে। আর যা শোনা যাচ্ছে তাতে কিন্তু ইস্টবেঙ্গল তাদের প্রথম ম্যাচ খেলতে পারে আইএসএল এর 7 নম্বর দলের সাথে, এবং সেটা হতে পারে সম্ভবত উড়িষ্যা এফসি। তো প্রথম ম্যাচে কিন্তু কঠিন দল হতে চলেছে। মুম্বাই যদি পরের রাউন্ডে যেতে না পারে সেক্ষেত্রে উড়িষ্যা 6 নম্বর দল হতে পারবে। আর যদি মুম্বাই পরের রাউন্ডে চলে যায় সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের মুখোমুখি হতে পারে উড়িষ্যা এফসি। আর উড়িষ্যা এফসি না হলে ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে মুম্বাই সিটি এফসি। তো উড়িষ্যার সাথে যদি খেলা পড়ে ঘরের মাঠে উড়িষ্যা কিন্তু যথেষ্ট কঠিন প্রতিদ্বন্দ্বী হতে পারে ইস্টবেঙ্গলে। আর মোহনবাগান সম্ভবত খেলবে আই লিগের 3 নম্বর দলের সাথে। তো মোহনবাগান সুপার জায়ান্ট বলা যায় অনেক সহজ প্রতিপক্ষ পাবে তারা, যেহেতু আইএসএল শিল্ড জিতেছে সেই কারণে। আর অন্যদিকে আগামীকাল এফসি চ্যালেঞ্জ লিগে খেলা আছে ইস্টবেঙ্গলের আরকাদাকের সাথে। আর এই ম্যাচটা তোমরা কোথায় দেখবে সেটা তোমাদের বলে দিই। তুর্কমেনিস্তান থেকে সম্প্রচার করা একটু ঝামেলা, সে তো জানি তুর্কমেনিস্তানের কি অবস্থা। আর সেখান থেকে কিন্তু সম্প্রচার হবে ফ্যান কোডে। তোমরা এই ফ্যান কোড কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো। আর সেখানে গিয়ে তোমরা এই খেলা দেখতে পাবে ভারতীয় সময় বিকাল 4টে থেকে। আর ফ্যান কোডে কিন্তু তোমরা ফ্রিতে এই খেলা দেখতে পাবে না, 19 টাকা দিয়ে তোমাদেরকে ফ্যান কোড রিচার্জ করতে হবে। সেক্ষেত্রে কিন্তু তোমরা তাহলে ইস্টবেঙ্গল আর আরকাদাকের ম্যাচটি কিন্তু ফ্যান কোডে সরাসরি দেখতে হবে ভারতীয় সময় বিকাল 4টে থেকে। তো বন্ধুরা এখনকার মতন এই পর্যন্তই। নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে। যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো, আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে কিন্তু আগের ভিডিও দেখে নিতে পারো। এখনকার মতন গুড বাই।